দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শক, হাসি আমাদের মানসিক চাপ দূর করে, কর্মশক্তি বৃদ্ধি করে, রাগ নিয়ন্ত্রণ করে, রোগও প্রতিরোধ করে। হাসলে আপনি অকালে বুড়ো হয়ে যাবেন না, রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে এবং আপনার আয়ও কিন্তু বেড়ে যাবে। হাসতে আমরা সবাই ভালোবাসি, আর আনলিমিটেড হাসির একমাত্র ডিলার, একমাত্র ডিস্ট্রিবিউটর কিন্তু আমরাই। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির ঈদ স্পেশাল রম্য অনুষ্ঠান হাসির পাত্রে, এবং আপনাদের সাথে রয়েছি আমি জয়া সাহা, এবং আমার সাথে রয়েছে, আরে আমার সাথে তো আরেকজনে থাকার কথা ছিল, কোথায় গেল সে? পালালো নাকি সে আবার? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে, ছেড়ে যাব না। তুমি কি জানো না তুমি যেখানে আমিও সেখানে? তাই নাকি? অবশ্যই, তবে আপাতত তোমাকে পাশে রেখে দর্শকদের দিকে ফোকাসটা রাখতে হচ্ছে। So my dear audience, Eid Mubarak. This is your favorite host Abhijit Roy welcoming you all to our Eid special show Hashir Patro. অভি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? সেমাইতে যখন মাছি পড়ে আমরা কিন্তু সেমাইটা ফেলে দিই, কিন্তু মাংসে যখন মাছি পড়ে আমরা কিন্তু মাছিটাকেই ফেলে দিই। সবাই আসলে সবার লাভটাই খোঁজে। এই যেমন মনে করো ঈদ এলেই সবাই সেরা পোশাকটা নেওয়ার জন্যই খোঁজে, আবার যেমন ধরো স্ত্রীরা স্বামীর কাছে বায়না ধরে তাদের শপিং এর জন্য। দেখতে চাও? অবশ্যই। তাহলে সুপ্রিয় দর্শক, ঈদের শপিং নিয়ে স্বামী স্ত্রীর খুনসুটি দেখাতে একসঙ্গে জুটি বেঁধে আসছেন রবিন ও রিয়া। মানুষ মায়ের খায় শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, আর আমার কপালটা দেখেন, মায়ের খাইছে হচ্ছে কালারে। সুন্দর চেহারার বউ দেখা একদম পাগল হয়ে গেছিলাম। পরে না পাওয়ার শঙ্কায় মানুষ যেমনি 300 টাকার এনার্জি লাইট 100 টাকায় কিনা নেয়, আমিও নিছিলাম। এখন বুঝতেছি বিয়া জিনিসটা একটা মোবাইল কেনার মতো। যেই আপনি মোবাইলটা কিনা নিবেন, এরপরে দেখবেন বাজারে নতুন ডিজাইনের নতুন ফিচারের হাজার হাজার মোবাইল ফোন চলে আসবে। বিয়াটা কইরা কি যে বিপদে পড়ছি, বউ খালি উঠতে বসতে হুকুম করে। আমি বুঝি না আমি কি এর জামাই নাকি এর ছেলে। শ্বশুরের ছেলে। কি করো তুমি? কথা বলতাছি, নিজেই নিজের সাথে কথা বলতাছি। তুমি জানো না তোমাকে বিয়ে করে আমি কত হ্যাপি। আমার বান্ধবীরা অনেক জ্বলে তোমাকে বিয়ে করছি বলে। কি কো, মার্কেটে এত ডিমান্ড প্রোডাক্টের, ওসব প্রোডাক্ট নিজেই জানে না। তুমি আমার সোনা, তুমি আমার জান, তুমি আমার বাবু, তুমি আমার রবিন হুড। কি ব্যাপার আজকে এত প্রশংসা হঠাৎ করে? এই শোনো না, আমাকে না এটা শপিং এ নিয়ে চলো না। শপিং এ যেতে পারবো না। তোমার মতো খারাপ লোক, তোমার মতো ফালতু লোক, তোমার মতো কৃপণ লোক আমি জীবনেও দেখি নাই। তোমার মন নোংরা, মন নোংরা, এই জন্য আজকে এরকম ভাবতেছো। এখন তো এগুলা বলবাই, এখন তো আর আমাকে ভাল লাগবে না। এদিকে পাশের বাসার ভাইয়া এত রোমান্টিক, জীবনে শপিং এ গেলে ভাবির হাত একটা মুহূর্তের জন্যও ছাড়ে না। এটা মোটেও রোমান্টিক ব্যাপার না, এটা ইকোনমিক্যাল ব্যাপার। হাতটা ধরে রাখে কারণ যাতে ভাবি যে কোনো দোকানে ঢুকে কেনাকাটা না করতে পারে। আচ্ছা শোনো, তুমি আমাকে শপিং এ নিয়ে চলো। শপিং এ যাবা? কি কিনবা? পাশের বাসার ভাবির গায়ে আমি একটা টপস দেখছি, ওটা আমার লাগবে। পাশের বাসার ভাবি কোনটা? যেটার মুখে তিল আছে নাকি যেটা চুল কালার করা নাকি যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা মেয়ে আছে, কোনটা? বাহ, মনে হইলো যেন 10 সেকেন্ডের একটা টিকটক দেখে ফেললাম। এক নিঃশ্বাসে 3 জনের বিবরণ দেওয়া শেষ। আরে চোখ কান খোলা রাখতে হয় না? আমার তো মনে হয় তুমি খালি চোখই খোলা রাখো, তোমার কানটা খোলা থাকে না। যদি কানটা খোলা থাকতো তাহলে আমার কথাগুলা তুমি কানের মধ্যে নিতা। আরে বউ, বুঝতেছো না ব্যাপারটা? বউ জিনিসটা হলো ব্যালকনির মতো। তুমি ব্যালকনিতে দাঁড়াইলে অন্য ব্যালকনির সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবা, কিন্তু নিজেরটা এতটা চোখে পড়বো না। আচ্ছা বললা না তো কোন ভাবি? আরে ওই যে যার মুখে তিল আছে ওই ভাবি। আরে ভাবিটা ভালোই, কিন্তু ওর স্বামীটা আমার দিকে যেন কেমন কেমন করে তাকায়। কি হ্যাঁ এত বড় সাহস? হ্যাঁ আমি আজকে দেখা নিব। তুমি ওকে শাসন করে দিবা? আরে না, ওই ভাবির দিকে অমনে অমনে তাকায় আমি এটার প্রতিশোধ নিব। আসছে আমার আসল পুরুষ। এইভাবে কথা বলবা না, এইভাবে কথা বলবা না। এভাবে কথা বললে আমি আরেকটা বিয়ে করে ফেলবো। এই তুমি নাকি বিয়ের সময় এই কবুলটা বলতে দেরি করছিলা? আরে না,
বিয়া করবো কি করবো না, সিদ্ধান্ত পাল্টাবো কি পাল্টাবো না, এটা নিয়ে একটু ভাবতেছিলাম, তাই দেরি হয়ে গেছিল। আচ্ছা শোনো, এই ঈদের শপিং এর কথা বললে তুমি আমাকে এদিক ওদিক সেদিকের কথা বলে আমার মাথাটা পুরো তুমি নষ্ট বানাই দাও। এই তোমার শপিং এ যেতে কি ভাল লাগে না? শপিং এ যেতে ভাল লাগে, কিন্তু তোমার সাথে না। আচ্ছা ঠিক আছে, শপিং বাদ, এই তুমি ঈদের বাজারটা করে আনো যাও। এই যে বাজারের লিস্ট। বাজারের লিস্ট? হ্যাঁ। চিংড়ি 3 কেজি, লিপস্টিক 2টা, টপস 2টা, চিকেন 3 কেজি, ফেস ওয়াশ 1টা, মেহেদি 2 টিউব, পেঁয়াজ 3 কেজি, নাইট ক্রিম 1টা, নারিকেল 1 জোড়া। এই বাজার খরচের মাঝখানে এগুলা কি? বাজার খরচের মাঝখানে তুমি যেন আমাকে ভুলে না যাও, এই জন্য আমি এটা লিখে দিছি, এই ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, এই বাজার বাদ, চলো তুমি আজকে আমাকে বাইরে কোথাও খাইতে নিয়ে চলো। ওকে তাহলে চলো, একটা প্লেটে ভাত আর একটা প্লেটে তরকারি নিয়ে আমরা বাইরে গ্যারেজে গিয়ে খাই। আরে এই বাইরে না, রেস্টুরেন্টে যেয়ে খাবো। রেস্টুরেন্ট? অনেক খরচ। তোমার মতো কিপটা লোক আমি আসলে জীবনে দেখি নাই। আমাকে কিপটা বলবা না, কিপটা বলবা না একদম। আমি যদি সত্যিকারের কিপটা হইতাম, এতদিনে তুমি 1 ডজন ছেলে মেয়ের মা থাকতা। তুমি বাইরেও যাবা না, তুমি বাজারেও যাবা না, তুমি খাইতেও যাবা না, তুমি যাবাটা কই? আচ্ছা তুমি কি কিনবা শপিং এ গিয়া? 2টা শাড়ি, 2টা লেহেঙ্গা, 3টা প্লাজো কিনবো আর 4টা টপস। আচ্ছা আমার জন্য কিছু থাকবো না? থাকবে, আমার শপিং করার যে ব্যাগগুলো ওগুলো তুমি রেখে দিও। আচ্ছা আমার কি যাইতেই হবে? আমি না গেলে হইব না? অবশ্যই হবে, মানি ব্যাগটা দিয়ে দাও। আচ্ছা চলো আমি যাই। আমি বেঁচে থাকতে একটা মানি ব্যাগের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমি তোমাকে দেবো না। দেখলে তো, বিয়ে করলে কত সমস্যা, শপিং করতে করতে একেবারে ফকির হয়ে যেতে হয়। ও বাবা, তুমি এত কি করে জানো? কয়টা বিয়ে করেছো তুমি? আরে এসবের জন্য এক্সপিরিয়েন্স লাগে নাকি? আশেপাশে মানুষদের দেখলেই হয়, তাই না? আর তাছাড়া শপিং করতে করতে যদি ফকির হয়ে যায়, পরে খাবিটা কি? শপিং এর পরেই তো সে খাবারের পালা। আচ্ছা রান্না করতে পারো তুমি? হ্যাঁ পারি তো, তুমি পারো না? না আমি তো পারি না। তাহলে চলো তোমাকে রান্না সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। দর্শক, মজাদার একটি পারফরমেন্স নিয়ে এবারে মঞ্চে আসছে বাংলাদেশের দুর্দান্ত 2 কমেডিয়ান। প্লিজ ওয়েলকাম আজিজ ও মুন্না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ খাইলে খা না খাইলে না খা। এই ফেসবুক পেজে আমি বিভিন্ন ধরনের রান্না বিষয়ক ভিডিও দিয়ে থাকি, তাই যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা ঝটফট আমার ফেসবুক পেজটাতে একটা ফলো দিয়ে দেন। রান্না করতে মাথা না লাগলেও কিন্তু এক পরিসংখ্যানে দেখা গেছে রান্নার সময় তরকারির মধ্যে যে চুলটা থাকে এই চুলটা সব সময় আসে মাথা থেকে। তাহলে সবাই তো বুঝতেই পারতেছেন আমি কি বোঝাইতে চাইতেছি। হ্যাঁ তো ঝটফট সবাই আমার ফেসবুক পেজটারে ফলো দিয়ে দেন, কিন্তু ফলো কিন্তু দিয়ে দেন, ঠিক আছে? সবসময় আমি রান্নার ভিডিও এই জায়গায় দিব। হ্যাঁ কি করতেছো? হ্যাঁ মানুষে পাইলে খালি ভূগোল বুঝাইতেই থাও, বুঝাইতেই থাও, বুঝাইতেই থাও। রান্নার পেজ খুললে বইছে হে একটা। এই তুমি যে সেদিন রান্না করে বই অঘটন ঘটাইছিল হেইয়া মানুষ কইছো? হ্যালো গাইস, ভুল তো মানুষই করে। সেদিন রান্না করতে যায় ভুল করে তরকারির মধ্যে 4বার 5 ফোড়ন দিয়ে ফেলাইছি, এরপরে 20 ফোড়ন হয়ে গেছে। ভুল তো মানুষই করে, একের বিস্ফোরণ হয়ে গেছে। নিজে বোঝে না কিছু রান্নার, মানের দেয়ছে জ্ঞান দিতে। আর জ্ঞান দেবা মানেরে? অবশ্যই জ্ঞান দেবো। তুমি জানো না হচ্ছে জ্ঞান দিতে না পয়সা লাগে না, কিন্তু রান্না করতে অনেক খরচ। খরচের কথা পরে কম, মানে তুমি আগে মোর প্রশ্নের জবাব দাও। তুমি কি আসলে রান্না বান্না কিছু পারো? অবশ্যই রান্না করতে পারি, কিন্তু কেউ খাইতে পারে না। হয় হয় হয়, ওইটাই সত্যি কথা। রান্না করতে পারো, খাইতে পারো না। আর এই রান্নার কথা আমি বাদই দিলাম, তুমি ঘরের কোন কাজটা ঠিক মতন করতে পারো মনে একটু কবা? তোমার গতকালকে কি কইছিলাম? হিং মাছ কিনে আনতে কইছিলাম না বাজার দিয়া? তুমি তোমার বোঝো না হিং মাছটা কি। হিং মাছ, এই মাছ কিনে আনার পরে তোমারে কি কইছিলাম? যে মাছটার কতক্ষণ পরে যাইয়ে পানিটা চেঞ্জ করে দিয়াইও। পানিটা চেঞ্জ করে দেছালা? আমি তো গেছিলাম পানিটা চেঞ্জ করবার নিগে, যাই দিয়ে হচ্ছে আগের পানিগুলো খায় শেষ করবার নিগে পারে নাই, তো আবার আমি পানি দেবো। এই পানির অপচয়। এ রান্না কি সহজ? রান্না তো খুবই সহজ। রান্না খুবই সহজ। রান্না যদি খুবই সহজ হয়, এই হিং মাছ দি সব মরিয়ে বাইশে উঠতে আছে। হিং মাছটি যে কুইটা হয়ে পরে রান্না করো, যাও। এটা কোনো কাজ হলো? যাইতেছি। এই শোনো, তুমি যে হিং মাছ রান্না করবা, তুমি রাঁধতে পারবা? কদি রান্না কেমনে? এই বলদ বড়ি ছেলেরে নিয়ে পড়ছি বিপদে। এই শিং মাছ রান্না করার কোনো বিষয় হলো? প্রথমে শিং মাছটারে ধরবো, এরপরে শিং মাছটারে কাটবো, এরপরে লবণ মরিচ মশলাপাতি দিয়া করার মধ্যে দিয়া চুলার মধ্যে উঠাই দেবো, রান্না কমপ্লিট। আসো বাহান মাবুদ, তুমি মাছটি ধোবা না? তোমার আমি শুধু শুধু বলদ কই? আরে শিং মাছ তো পানির মধ্যেই থাকে, ওটা ধোয়ার দরকার আছে? আচ্ছা মাছের কথা বাদ দিলাম, তুমি চুলা জ্বালাবা না রান বাজে?
আরে তুমি আসার আগে তো আমি চুলা জ্বালাই রাখছি। ও শোনো, ওই যে দেশলাই আর হচ্ছে তোমার মধ্যে একটা মিল আছে। কি মিল? দেশলাইতে চুলায় আগুন দেয় আর তুমি সংসার আগুন দাও। আর ওই যে দেশলাইয়ের কাডি আর তোমার লাগে মিল আছে। কি মিল আছে? একটা দেশলাইয়ের ইউজ কাডি আর তুমি কোনো কাজেই লাগো না, সব সূর্যে হালাই দেওয়া লাগে। সূর্যে হালাই দেওয়া লাগে? এই তুমি বেশি কথা কও না, তোমার আমি চিনি না। হ্যাঁ, তুমি ওই দিন আমারে পোড়া রুটি খাইতে দিছো। ঠিকই তো আছে, পোড়া রুটি তো খাইতে দিমু। বাজার দিয়ে লইয়া বা পচা আডা, তা পচা আডার রুটি কি ভালো হইবে? পচা আডার রুটি তো পোড়াই হইবে। আচ্ছা মানলাম, ওই দিন আমি হচ্ছে পচা আটা নিয়ে আসছিলাম, পরের দিন যে তুমি ওই সবজির মধ্যে লবণ বেশি দিলা, ওইটা কার দোষ? ঠিকই তো আছে, মুই তো লবণ ঠিক মতোই দিয়েছিলাম, তুমি সবজি আনছো কম। এখন ওই লবণ ঠিক মতো দিলে কম সবজি পড়লে হ্যাঁ লবণ লবণ লাগবে না। আচ্ছা মানলাম ওইটা আমার দোষ, পরের দিন তুমি হচ্ছে যে খাবারগুলো পোড়াই ফেলাইলা। গরম করতে যাইয়া? হ্যাঁ ঠিকই তো আছে। এই খয়রাইতে বেটা, মন লয়ে সংসার করতেছে ফকিরের নাহান। হ্যাঁ, প্রত্যেকের বাসায় ওভেন আছে, তোমার বাসায় ওভেন আছে? তো ওভেন না থাকলে যারা খাবার দাবার গরম করবে হে খাবার দাবার পড়বেই। আর প্রত্যেকটা দিন যে তুমি খাবারগুলো নষ্ট করো, এটা কি আমার দোষ? নষ্ট হরি মানে? মুই কি নষ্ট হরি? ফ্রিজ ক্যান্সো একটা নন ব্র্যান্ডের, ওরম ফ্রিজে খাবার দাবার থুইলে হ্যাঁ নষ্ট হয়ে যাবে। ও নষ্ট খাবার তুমি খাবা, আজ যদি হালাইছো তোমার খবর আছে। তুমি হাজারে কথা কইও না, বুঝছো? তুমি ওই দিন আমার কাপড় চোপড়গুলো ধুইতে যায়, প্যান্টের কালার আমার শার্টের কালার তুমি এক করে ফেলাইছো। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। মোরে চেতাইও না, কইয়ে দিলাম মোরে একদম চেতাবা না। হ্যাঁ, ওনার বাসায় ওয়াশিং মেশিন নাই, উনি আমার দেশে কাপড় ধুইতে। মুই কইছি না মুই কাপড় চোপড় ধুইতেরি না, তোমারে কইছি না। যতদিন পর্যন্ত ওয়াশিং মেশিন না কিনবা ততদিন পর্যন্ত ওই শার্টের রং আর প্যান্টের রং সব একই যাইবে, বুঝছো? আর হনো, তুমি মোর লাগে ফারদার আর যদি একটা সিকিউরিটি যে কথা কইছো তাহলে কিন্তু খবর আছে। এই তোমার লাগে প্রত্যেকদিন রাইতে এক কাম হরতে হরতে মুই অতিষ্ঠ হয়ে গেছি। এই খাচ্ছর মহিলা কি কয় দেখো, দেখছো? এই এক কাজ কি প্রতিদিন করো তুমি? এই এক কাজ কি করি না কদি? প্রত্যেকদিন রাইতে তোমার লাগে ডিনার লইয়া হেয়ার পর মোর বই থাকা লাগে না? আরে ওই বিরক্ত তো আমিও, আমারও তো ইচ্ছা করে প্রত্যেকদিন বাসায় যা দেখতাম নতুন একটা বউ, লাইফটার মধ্যে একটু ভেরিয়েশন আসতো। লাইফের মধ্যে ভেরিয়েশন লাগবে, নিজে একটা অলসের ডেকে হেয়ার পর আবার নতুন বই ডিমান্ড করে। হে এ তুমি কোনো কাম ঠিক মতন পারো? কোনো কিছু খুললে লাগাইতে পারো না, লাগাইলে খুলতে পারো না। এই খাচ্ছর মহিলা কি আবল তাবল কইতেছো তুমি? এ শয়তান নে বেটা, উল্টোপাল্টা কথা কবা না, নিজের মনের মধ্যে শয়তানি, মোরে কয় আবল তাবল কথা কই। এ তুমি সেই দিন যে ওই আলমারির দরজাটা খোলা থই আইছালা, হেডা লাগাইছালা? হেয়ার পরে সকালবেলা উঠে মশারি দড়ি লাগাইছালা, হেডা খোলছালা? এই তুমি হাজারে কথা কয় না, বুঝছো? এই তুমি প্রত্যেকদিন যা হচ্ছে ওয়াশরুমে যা লাইটটা জ্বালাই রেখে চলে আসো, ওটা আমি জানি না? মুই না হয় ওয়াশরুমে লাইট জ্বালাই থুই আসি, তুমি যে ওয়াশরুমটা ব্যবহার করিয়া হেয়ার পরে যে ফ্ল্যাশটাও সেপো না, হেডার কথা কেডা কইবে কও? আরে আমি তো ওয়াশরুমে যে লাইটই জ্বালাই না, তাই ফ্ল্যাশ করার প্রয়োজন বোধ করি না। এই যে লাইটটা না জ্বালাইয়া ওয়াশরুমে যাও, এটাও কি অলসতা করিয়া? আরে না, এটা অলসতা হবো কিল লিগে? আরে ওয়াশরুমে যা হচ্ছে আমি লাইট জ্বালাই করবো কি? ওইখানে কি দেখার কিছু আছে? এখানে দেখার কিছু নাই। এই তুমি মোর ঘরেও মান সম্মান রাখতে আসো না, বাইরে তো মোর মান সম্মান নাই, হ্যাঁ তো শেষ করে হালাইছো। বাইরে যাই কি হচ্ছে মনে আছে? কি করছি? কে মনে নাই? সেদিন যে মোর বান্ধবীর বাসায় তোমার আর মোর দাওয়াত ছেলে বেবাক মানুডি ডাইনিং টেবিলে বইয়া ভাত খাইলাম দুপুরবেলা। হেয়ার পরে যে খাওয়া শেষ হইতে পারে নাই, সবার আইডিয়া থালাবাড়িরই বাস করে লইয়া করে রান্নাঘরের দিকে দৌড় দিলা। কে? আমি মানলাম আমার সব দোষ আমার, কিন্তু এই জায়গায় তোমার দোষ আছে। কি দোষ? তোমার জন্য তো বাসার সব কাজগুলো আমি করি, বাসার মধ্যে সব কাজ করি, আর আমার তো অভ্যাস হয়ে গেছে গা। আর মানুষ হলো অভ্যাসের দাস। ও এই থালাবাড়ির দৌড় অভ্যাস হইছে? গুড। এখন তো ঈদের সময়, মেহমানও তো তাইবে না কতক্ষণ পর পর, আর রান্না বান্নাও তো হিকিয়া লাইছো, তাই রান্না বান্নাটাই তুমি হরবা, আর থালাবাড়ি যে কটা মাখবে হেকাটাও তুমি দেবা, বুঝছো? একবার হাজার একটা কথা কবে না তুমি, ঠিক আছে? কি হাজারের কথা? আমি রান্না বাড়ি একমাত্র হচ্ছে ফেসবুক পেজের জন্য আমি টিউটোরিয়াল বানাবো, এর জন্য করবো। এই বাসার কাজ আমি করতে পারবো না, ঠিক আছে? বাসার কাজ হলো তোমার, তুমি সবগুলা করবা, ঠিক আছে? বাসার কাজ করবা, তাহলে সংসারে শান্তি থাকবো। এ তোমার বাসার কাজ মুই ছাড়া আর হরে কেডা? মুই ছাড়া বাসার কাজটা হরে কেডা? মুই তো বাসার কাজ সব হরি। তা তুমিই তো করবা। আর তুমিও অফিসে যাইয়ে কি কাম হরো হ্যাঁ মোর জানা আছে, অফিসে তো কামটা হয় না কিচ্ছু। এখন তোমার একটা কথা কই দিই, ঠিক আছে? মহিলা মানুষের কাজ হচ্ছে বাসার মধ্যে রান্না করা, আর আমাদের মতো পুরুষের কাজ হচ্ছে অফিসে যায় অফিস করা। এ খবরদার, উল্টাপাল্টা কথা আর একটাও কবা না। কাম আবার মহিলা মানুষের পুরুষ মানুষের কি? কাম ইজ কাম। একদম আজারা কথা কবে না, আমি কিন্তু আর সিরিয়াস থাকতে পারতেছি না। আপু আপনি বলেন। আসলে এতক্ষণ আমরা যে ঝগড়াগুলো করলাম এগুলো আসলে কোনো কাজের ঝগড়া না, কিন্তু অকাজের ঝগড়া। পরিবারের সবার সাথে যদি আমরা সহযোগিতা, সহমর্মিতা এবং সহিষ্ণু থাকি তাহলে পরিবারের যে কোনো কঠিন কাজগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। আর তাই পরিবারের সদস্যের সাথে এভাবে ঝগড়াঝাটি না করে আসলে কাজগুলো আমরা সবাই মিলে হাতে হাতে করে ফেলি, সব কাজই কিন্তু খুব সহজ। আরেকটা কথা, সবাই কিন্তু আমার ওই ফেসবুক পেজটার মধ্যে ফলো দিবেন, খাইলে খা, না খাইলে না খা।
আমার মাথাটা যা ধরেছিল না, অভিজিৎ তুমি যদি আমাকে চা বানিয়ে না খাওয়াতে আমার মাথাটা হালকাই হতো না, আমি কিন্তু এই প্রোগ্রামে ফোকাসই করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। মাই প্লেজার। তবে তোমার জন্য চা বানাবো না তো আর কার জন্য চা বানাবো? আচ্ছা, তবে ধন্যবাদ কিন্তু তোমারও প্রাপ্য। তাই? আমি যেমন সুন্দর করে তোমার জন্য চা বানিয়েছি, তুমি কিন্তু খুব সুন্দর করে চায়ের কাপ পিরিচগুলো সাজিয়ে রেখেছো। তাহলে তো আমাকেও বলতে হয়, তোমার জন্য চায়ের কাপ পিড়ি সাজিয়ে রাখবো না তো কার জন্য সাজিয়ে রাখবো? বাবা। সুপ্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলোকে সমান সমান ভাগে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদেরও চায়ের বিরতি শেষ হয়েছে। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর এনটিভির পর্দায় হাসির পাত্র দেখবার জন্য। এবং আজকে আমরা কিন্তু আমাদের শপিং খাবার শেষ করেছি, বাকি রয়েছে কিন্তু সালামি। তাহলে চলো সালামির বিষয়ক একটা পারফরমেন্স দেখে নিই। হ্যাঁ, কেন নয়, অবশ্যই দেখব। দর্শক, আপনাদের আরো একটু হাসাতে এবং আপনাদের ঈদের দিনগুলোকে আরো বেশি রঙিন করতে মঞ্চে আসছে বাংলাদেশের 3 জন দুর্দান্ত স্ট্যান্ড আপ কমেডিয়ান। প্লিজ ওয়েলকাম সাইফুল, নোভা এবং পার্থ। চাঁদের বুড়ি খো আমারে সালামি দিবাইনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। চাঁদের বুড়ি খো আমারে সালামি দিবাইনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। মানবতা আজ কোথায় পৃথিবীতে? আমি যার কাছেই সালামি চাই ও বলে আরে পারতো তুই তো এখন বড় হয়ে গেছস। আবার আমি যাকেই বলি আমি বিয়ে করব, তখন বলে আরে পারতো তোর তো বিয়ের বয়স হয়ে নাই। আসলে আমি কই যাব? আর আমি ছোটবেলা থেকেই মানে চাঁদ মামার কাছে যাওয়ার একটা স্বপ্ন দেখতাম। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদ মামা যেহেতু আসে নাই, আমি নিজেই চাঁদের দেশে চলে আসছি। কেন রাখেন, এত অধৈর্য হবেন না, আবার ডরানোর কিছু নাই। আর আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে একজন ছিনতাইকারী আর আমার মতো সালামি সংগ্রহকারীদের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? ছিনতাইকারী গলায় ছুরি লাগায় টাকা নেয়, আর অন্যরা পা ধরে টাকা নেয়। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি এখানে সালামি নিতে আসছেন কেন? আপনার তো এখন সালামি দেওয়ার বয়স। মানে হয়েছে কি, আসলে বয়স এমন একটা অবস্থায় যাই পৌঁছাইছে, মানে আমি কোনো শুভ কাজে বাইরে মানে সালাম করার জন্য আর কেউ খুঁজে পাই না, তাই নিজেরই নিজে সালাম করি, দোয়া করে দিই। আচ্ছা, তাইলে এখানে আসছেন কেন? এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর দুইটা জিনিস আছে। একটা হইল আমার বাসার পাশে 200 বছরের পুরান বট গাছ, আর চাঁদের বুড়ি। আচ্ছা, আপনি বিয়ে করছেন না? তাইলে তো চাঁদ আর আপনার মধ্যে একটা গভীর মিল আছে, কারণ আপনারা দুজনই অবিবাহিত। কে কে রে ওখানে? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, এত চেঁচামেচিটা কিসের? মানে বুঝলাম না, চাঁদের বুড়ি এরকম চেঞ্জ হলো কেমনে? আরে আমি ছোটবেলা থেকেই বলতাম আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এখন আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আর চাঁদ মামায় টিপ দিতে হবে না, আমি দেব টিপ। আমি চাঁদের বুড়ির নাতনি, তা দাদির কাছে আসছেন কেন আপনারা? মানে আমরা তো সালামি চাই বলে এসেছিলাম। এত বছর চাঁদের থেকে আমি সালামি পাইলাম না, আবার উনি আসছে সালামি নিতে। আরে মানুষ তো বলে কয় যে চাঁদের কলঙ্ক আছে, মানুষ এইটা কয় না কেন? চাঁদের একটা সুন্দর নাতনি আছে। মানে আসলে আমি এখন বুঝতে পারছি, ওই যে কয় না যে চাঁদের গায়ে দাগ কেন, আমার মনে হয় যে দিন রাত মোবাইল টিপে তো ওই জন্য ওই যে মুখে কালো কালো দাগ, ব্রণের দাগ উঠছে, ঠিক বুঝি? আচ্ছা, তোমরা কি অবিবাহিত? হ্যাঁ হ্যাঁ, আমি অবিবাহিত আর উনি মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ মানে কি? এই অ্যান্টিক জিনিস এরকম একটু মেয়াদ উত্তীর্ণ হয়। আর তোমার দাদি কই? আমার দাদি তো মিল্কওয়েতে দুধ আনতে গেছে। তোমার দাদি আসলে কিন্তু আমি তোমার দাদির কাছে আমি তোমারে চামু। আরে এইগুলা না বলে ডিরেক্টলি বলো, তোমার দাদি আসলে তোমার দাদির পায়ে ধরে বলবো আমি তোমাকে চাই। হ্যাঁ, পা ধরেই চামু। তোমার সমস্যা আছে? সমস্যা, তুমি ওনার দাদির জন্য ফিট আর আমার জন্য তো উনি ফিট। বাহ, চমৎকার। আমি নিজেই জানি না আমি কার, আর এরা দুজন আমারে দিয়া দিতেছে। তা বললাম যে এই যে তোমরা যদি আমারে পাও, আমার কি জানা লাগবে না? এই যে তোমরা আমারে পাওয়ার পর আমারে কিভাবে রাখবা, এটা তো আমার জানা দরকার। অবশ্যই অবশ্যই, আমি তো তোমাকে আগেই বলতেছি, আমি তো তোমাকে রানীর মতো রাখবো। রানীর মতন রাখবে? শোনো, আমারও একজনে বলছিল আমাদের রানীর মতন রাখবে, তারপরে গিয়া দেখি কি জানো, ওর যে প্রথম বউ তার নামই হচ্ছে গেরাই। আমি তোমাকে খুব ভালোবাসবো, খুব যত্ন করব, তোমার এই হাত আমি কখনোই ছাড়বো না। দাদি, দেখা হয়ে গেছে, এখনই তো হাত ছাইড়া দিছো। তা বলি, তুমি করোটা কি? আমি স্টুডেন্ট। তা বিয়ের পর সংসার চালাবা কেমনে? বাবার কাছ থেকে এই গাইড কিনবো এই গাইড কিনবো বলে বারবার টাকা আনবো। এইসব স্টুডেন্ট দিতে তোমার চলতো না, চালাইতেও পারতো না।
তুমি আমার বিয়ে করতে পারো, আমার বেতন কিন্তু 18,000-এর কম না। এই টাকা দিয়ে তুমি সংসার চালাতে পারবে তো? আমি তো চালাই নিতে পারবো, তুমি ভাবো তুমি কেমনে চলবে? আমি তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দিব। ওরে বাবা, তুমি চাঁদেই আসো, বুঝছো? এই দুনিয়াতে দুই ধরনের চাঁদ দেখা যায়, একটা হইলো আকাশে আর একটা হইলো বাসার ছাদে। আর হেটা তো কথারই ঠিক নাই, চাঁদ কয় না ছাদ কয় সেটাই তো বুঝি না। সেদিন দেখি এক মাইয়ের বলতেছে তুমি আমার সাথে চলো না করো না, এই চলো না চাঁদে যাই, চাঁদে গিয়ে ছাদ দেখে আসি। তোমার কোনটা পছন্দ? অবশ্যই তুমি, নাইলে কি আর এত দূর থেকে এখানে আসি? তা বলো তুমি আমার বিয়ের পর কি খাওয়াবা? আরে আমি খুব ভালো খাওয়াবো, আমার মা যাই খায় আমাকেও তাই খাওয়ায়। তা উনিও সিগারেট খান নাকি? না না। আচ্ছা হ্যাঁ, তোমরা আমার বিয়ের পরে রাগ ভাঙাবা? আমি কি কারণে রাগ করছি এটা কি জানতে চাইবা? মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝামেলা হইতেই পারে, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাই, আমি কোনো ঝামেলা টামেলার মধ্যে না। আপনার স্ত্রী যদি কখনো আপনার কথা শুনতে না চায় তবে তবে কি? তবে কিছুই করার নাই, কারণ স্ত্রীরা কখনো স্বামীর কথা শুনতে চায় না। না, আমি শুনবো, কারণ আমার সব স্বামীর কথা শুনতে বেশ ভালো লাগে। এই সর্বনাশ, তবে আমি কিন্তু তোমার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। সত্যি? হ্যাঁ। তাহলে এখন চাঁদ থেকে লাভ দিয়ে দাও। মানে পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেল না, এটা সোজা নাই কিছু। সোজা? হ্যাঁ। দাঁড়াও, এই তুমি আমার জন্য চাঁদ থেকে লাভ দিতে পারবা? ছাদ থেকে লাভ দিতে পারি আর না পারি, তোমার মুখে লাভ ফুটাতে পারবো। লাভ লাভ লাভ। এই এক কাজ করো, তোমরা দুজনে আমারে একটা একটা করে জোক শোনাবা, এরপর যে আমারে ইমপ্রেস করতে পারবা আমি তাইলে আমি শুরু করি। করো। একটু আগে আমি যখন ওর সাথে দেখা করতে আসছিলাম তখন রাস্তায় কোনো রিক্সা পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম একটা রিক্সা আসতেছে। আমি ডাক দিয়ে বললাম এই মামা যাবেন? মামা বলল কই যাবেন? আমি বললাম জাহান্নামে যাব। সাথে সাথে মামা বলল মামা যাবো ঠিক আছে, কিন্তু 100 টাকা বাড়াই দিয়েন, ওই রাস্তায় গেলে আসার সময় যাত্রী পাওয়া যায় না। নিজে যোগ করে নিজে হাসে, কি একটা হাসির যোগটা। তা তুমি শোনাও। শোনাই? তুমি তো বহুত দিন ইন্ডিয়া কাটায় আসছো, হয় এরকম ইন্ডিয়ান এক লোক গেছে কারণ বাজারে মুরগি কিনবার লাই। তো মুরগিওয়ালারে কইতেছে যে 4 মুরগি কিতনা হোগা? তো মুরগিওয়ালা তার হিন্দি বুঝে না, হেতে জবাব দিছে তো 4টা মুরগি 4টা হোগা। বাবা, তোমরা দুজনেই তো সেই রকমের জোকস বলো। তা তোমরা দুজনেই তো আমার বিয়ের পাত্রের জন্য যোগ্য। এবারে আমি বুঝতে পারতেছি না কোন হাসির পাত্রে আমার জামাই হিসেবে মাইনা নিব। আমি না তোমাদের দুজনরে একটা প্রশ্ন করব, যে এটার আনসার দিতে পারবে তারই আমি বিয়ে করে নেব। আমি প্রস্তুত। আমি তো প্রস্তুত। আচ্ছা আন্না, তোমারে কম লাগে? আই তোমারে ভালোবাসি ফেলাই দে, তুই রাজি আছো না? ইটা কিতা কয়? আমি তো ইটা কিচ্ছুই বুঝি না। ইটার মুখের কথা যদি না বুঝিতে আমি ইটার মনের কথা কেমনে বুঝবো? লাগতো না আমার তোমারে। তুমি বুঝছো না? বুঝছি মানে কি আমি রাজি। তাহলে তেরে কিলে গাবতে চলো আরে বিয়ে করে ফেলাই। আয় 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 আয়, আজকে বিদেশি ভাষা বুঝি না দেখা আমার লোকে তো হইলো, না পাইলাম আমি পুরি, না পাইলাম সালামি, এই বিশাল পৃথিবীর মাঝে নিঃস্ব হয়ে গেলাম আমি। আরে চারিদিকে তো হাওয়া কিসের? অভিজিৎ, হুট করে তো হাওয়া কোথেকে আসলো? হাওয়া আমায় নেবে কত দূরে। আরে ধুর মিয়া, হাওয়ায় টিকতে পারছি না, তুমি গান লাগাচ্ছ। জয়া, মঞ্চে যে হাওয়া আসছে এই হাওয়ায় টিকতে পারবো না, আমাদের চলে যাওয়াই ভালো। চলো চলো চলো। মঞ্চ কাঁপাতে আসছে মাসুদ আহমেদ ও শাশ্বতী। চলো 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 চলো। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। আজকে কিন্তু আর দেরি করি নাই, গেলবার মেকআপ কইরা উঠতে গিয়া অনেকগুলো বোট মিস কইরা ফেলছিলাম,
তাই আজকে মেকআপ সাইরাই আয়সা পড়ছি। আচ্ছা, এই বোটে কি কোনো লোকজন নাই, কোনো সারা শব্দ নাই? আমি তো ভাবছিলাম প্রথমে বোটে উঠাই মানুষগুলারেন ভয় দেখাবো। এখন তো আশেপাশে কাউরে না দেখা আমারই ভয় লাগতেছে। তবে যারা আমার পরিবার থেকে আমারে আলাদা করছে তাদের প্রত্যেকের উপর আমি প্রতিশোধ নেব, বুঝতে দেয়া যাবে না। এই কে তুমি? আমি বেদের মেয়ে। জোসনা? না, আমি গুলতি। তাহলে এখানে কি কি চাও? এখানে কোন বোট থেকে আইছো? সত্যি করে বলো। কি আশ্চর্য, আমি কি মাছের বোটে আসছি না ইন্টারভিউ বোর্ডে ঢুকছি? এই শুনো, আমরা হইলাম এখানে 8টা ছেলে, আর তুমি একমাত্র একটা মাইয়া মানুষ। পাশের লোকজন দেখলে আমাদের সন্দেহ করব, তাই আগে ভাগে দেইকা যাই না নিতেছি, যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারি। এভাবে কি চাও মাঝি? চাও মাঝি না, আমি হইলাম গিয়া সান মাঝি। শোনো সান মাঝি, মেলা সময় ধরে দেখতেছি তোমার চোখ জোড়া এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরতেছে। গুলতি, তোমারে দেখার পর আমার পাল ছিঁড়ে গেছে। কে বলে বেদের মেয়ে জোসনা? তুমি তো হেব্বি জোস। পিরিতওয়ালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। এই বোটকে রঙ্গ করার জায়গা? হ্যাঁ, এবার বলো তুমি কোত্থেকে আইলা, কিভাবে আইলা? তোমার লোকটাই তো জালে ধরছে মাঝি। ও তাই? বাহ, বহুদিন পর একটা হেভি মাছ ধরছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই পুরো সিনেমা জুড়ে তোমার কি একটাই শাড়ি? তা সান মাঝি, পুরা মুভিতে তো তোমার এই একটাই লুঙ্গি। শোনো, প্রশ্নের উপর প্রশ্ন করবা না। হ্যাঁ, আমার একটাই শাড়ি। আচ্ছা মাঝি, হ্যাঁ, এই বোটে 8 জন পুরুষ, আমি একা, কেমন জানি লাগতেছে। কি ভয় পাচ্ছিস? ভয় পাসনি? এইটা শুনলে তো আমার আরো বেশি ভয় লাগে। এবার বল, তুই কোত্থেকে আইছিস, কোথায় যাবি? আরে আমি কই যাব? আমি ওই ওই পারে যাব, ওখানে আমার আত্মীয় থাকে। আত্মীয়র বাড়ি যাবি? তো আত্মীয়র বাড়ি যাবি, তুই কি খালি হাতে যাবি? কিছু লইয়া যাবি না? কি নিব মাঝি? এই বোর্ডের মধ্যে আসো, মাছ লইয়া যাইবা। কেজি কত? ওরে 30 টাকা কেজি মাছ, বাবু বেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। শুনো গুলতি, তুমি কিন্তু মেলা শিয়ানা আছো। তুমি এই মাছের বুড়ের মধ্যে উঠছো যাতে তোমার ভাড়া না লাগে। আচ্ছা সত্যি করে কও, তুমি আসলে কই যাইতেছিলা? আর কইও না, আমার বয়ফ্রেন্ড ফোন দিয়া কইলো এক্ষুনি নেটে আসো। তারপর আর কি, আমি সমুদ্রে ঝাঁপাই পড়লাম আর তোমাদের নেটে আইসা পড়লাম। এই সুন্দরী মেয়ে আর জেলের মধ্যে এই একটা জায়গায় মিল। কোথায়? কোথায়? তারা সব সময় বেশি সময় কাটায় নেটের মধ্যে। শোনো, আমি খুব সতর্ক। আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করো, তোমার আমি জেলে দিয়ে দিব। জেলে দিবা? আমি তো একজন জেলে, আমারে কিভাবে জেলে দিবা? রে, ভয় পাচ্ছিস? ভয় পাস নে। এইটা শুনলে আমার আরো বেশি ভয় লাগে। আচ্ছা মাঝি, হ্যাঁ, আমি যদি ওই পারে গিয়ে নাইমা পড়ি, হ্যাঁ, তুমি আমার জন্য কাঁদবা না? অবশ্যই কাঁদবো, কারণ না কাঁদলে পাড়া প্রতিবেশী তো মাইন্ড করবে। এত দূর পথ একসাথে আইলাম, তোমার জন্য অবশ্যই কান্না করব। মাঝি, হ্যাঁ, আমারে তুমি খুঁজবা না? অবশ্যই খুঁজবো। তুমি যেই যেই জায়গায় থাকবা সেই সব জায়গা বাদ দিয়া অন্য জায়গায় তোমারে খুঁজবো। এটা কেমন কথা হইলো? শোনো, জানো না
সুন্দরবন মানুষ বেড়াতে যায় বাঘ দেখতে, কিন্তু মনে মনে ভাবে যাতে বাঘের সাথে দেখা না হয়। বাঘের সাথে তুলনা করে তুমি কি বোঝাতে চাচ্ছ মাঝি? আমি বাঘের চেয়ে হিংস্র? হ্যাঁ, তুই বাঘের চেয়ে হিংস্র। হিংস্রতার দেখছিস কি মাঝি? হিংস্রতা তো দেখবি এখন। তুই আমার বাপরে চিনিস? কেন, তোর মা বলে নাই তোর বাপ কে? মাঝি, হ্যাঁ, তুই আর তোর লোকজন আমার পরিবার আর আমার বাপরে যেমনে মারছস, এখন দেখ তোরে আমি কেমনে সমান করি। তাহলে তুই সাপ? হ্যাঁ, আমি সাপ। তাহলে এতক্ষণ ধরে আমি দুধ কলা দিয়ে সাপ পুষছি। মরণের জন্য প্রস্তুত হও মাঝি। ভয় পাইছিস? ভয় পাস নে। প্রতিশোধের 16 কলা পূর্ণ করলাম। হাইরে নিষ্ঠুর পৃথিবী, সারা জীবন কুকুর থেকে সাবধান থাকতে থাকতে আজকে সাপের ছোবল খেয়ে আমার হাওয়া বেরিয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমাদের কিছুই করতে হবে না, কারণ মঞ্চে এবার যে আসবে সে নিজেই আসছে ফুল এনার্জি নিয়ে। দেখলে যাকে চারিদিকে ওঠে হাসির সমাহার, দেখলে যাকে চারিদিকে ওঠে হাসির সমাহার, সে আমাদের সবার প্রিয় শাওন মজুমদার। এনার্জি! থ্যাংক ইউ, বাট এটা বুঝলাম না প্রথমেই যে আমাকে দেখে দুজন পালায় গেল কেন। ওনাদের থাকা উচিত ছিল। এটাই হয় আমাদের সমাজে অ্যাকচুয়ালি, একটু হেলদি কিউট মানুষজন দেখলেই মানুষের কেমন জানি হিংসা হয় আমার কাছে মনে হয়। আমাদের কিন্তু একটা নাম আছে, যেমন আমার নাম শাওন মজুমদার, কিন্তু রাস্তাঘাটে গেলে কেউ নাম জানুক আর না জানুক আমার কিন্তু একটা নর্মাল জেনারেল নামে ডাকে, এ মোটকা দিকা। শুধু মোটকা বলে না, পেটুক, ভোটকা, পেট মোটা, এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে ডাকা হয় না। ভাই, যারা আমাদেরকে এই নামে ডাকেন তাদেরকে আমি বলতে চাই, চিকন আর লম্বা তো পাট কাটিয়ে হয়, আমরা জাস্ট ইজি টু সি। এই ইজি টু সি জীবন নিয়ে খুবই প্যারায় আছি রে ভাই। সেদিন লিফটে উঠছি, লিফট উঠার সাথে সাথে লিফটের উপরে লেখা উঠছে ওভারলোড। আশেপাশে মানুষজন আমার দিকে এমন ভাবে তাকাইছে মনে আমি খুন করে লিফটে উঠছি। একজন তো বলেই বসছে, ভাই আপনি কি এক কিস্তিতে উঠবেন? অদ্ভুত ব্যাপার। এরকম ট্রল করার মানিক আমি জানি না, শুধুমাত্র লিফটে না। সেদিন আমি বাসার বারান্দায়, নিজের বাসার বারান্দায় আমি লুঙ্গি পরতেছিলাম, পাশের বাসার ভাবি আমার দিকে তাকাই বলতেছে, ভাই আপনার তো হেভি সুবিধা, লুঙ্গিতে গিট্টু দেওয়া লাগে না, ছেড়ে দিলে পেটে লেগে যায়। মানে অদ্ভুত অদ্ভুত ট্রল। রিক্সায় উঠমু সেটাও হয় না। মনে করেন এক রিক্সাতে জিজ্ঞাসা, মামা এই ফার্মগেট থেকে কারণ বাজার যাবেন, ভাড়া কত? 15 মিনিট আগে আমার মাপে চোখ দিয়া দিয়েন, ইনসাফ করে ওজন বুঝাই দিয়েন, মেজাজটা তখন কেমন লাগে। কিন্তু এই দেহ নিয়ে তো হাঁটা যায় না, তাই রিক্সায় আমি উঠলাম। রিক্সা উঠার পর যাইতেছি, এমন সময় এক পিক আপ ওই রিক্সারে আটকাইছে। আমি তো ভয় পেয়ে গেছি, কাহিনী কি, পিক আপ আটকালো কেন? পিক আপের ড্রাইভার নাই মা, রিক্সার ড্রাইভারের সেই মাইর। আমি বললাম, মি আপনারা মারতেছেন কেন? কার রাখেন মি আপনি? ওই আপনারা নিয়ে যাইতেছে কেন? আমি গাড়ি আমার নিয়ে রিক্সা যাবো না, কে যাবো? তা আপনি মেয়ে হলে ট্রাকের মাল, রিক্সা উঠছেন কি লেগা? মানে আমার কথা হচ্ছে গিয়ে, স্বাস্থ্যবান লোক দেখলে কেউ কি চুলকায়, কোনো সমস্যা হয়, মানে এমন এমন কথা বলে রে ভাই। আমার তো সেদিন আরও বেশি মেজাজ খারাপ হয়েছে, যেদিন আমি প্রথম মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখতে গেছি, মেয়ে আমার হেভি পছন্দ হয়েছে, এত কিউট সুন্দর অসাম একটা মেয়ে, ভাই দেখলেই মনে হয় যে আজকে ওরে বিয়ে করে ফেলাই। আমি তো বিয়ে রাজি, আমি বাবা মারে বলে দিছি, বাবা আমি বিয়েতে রাজি, তুমি কথা বলো। কিন্তু 2 দিন পরে রিপোর্ট আসছে, মেয়ের বাবা মা রাজি হলেও মেয়ে রাজি হয় নাই। আমি বললাম কেন? কারণ মেয়ে বলছে বিআরটিএ নিয়ম অনুযায়ী হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলা যাবে না, সেখান থেকে রিজেক্ট। এরপরে বলেন থাকা যায়? রাগ করে ঘর থেকে বাইরে হোটেলে গেছি নাস্তা করবো, নাস্তা টেবিলে বসছি, ওয়েটার আসছে, স্যার কি খাইবেন? আমি পরোটা নিয়ে আয়। ওই ফাজিলের ঘরে ফাজিল, এত বড় ফাজিল, 50টা পরোটা আমার সামনে এনে দিছে। আমি ওর কান বরাবর চট করে দেখো, ভাই এই 50টা পরোটা কি আমি খাইতে পারবো? আমি কি অমানুষ? আমি কি গরু? না আমি গন্ডার না হাতি? তুই 50টা পরোটা কেন আনছস? এনে একটা কমা। বিশ্বাস করেন এই লাইফটা
মোটেও আমার পছন্দ না। কারণ কি জানেন, এই আপনাদের জন্য। আমি নিজে সুখে থাকলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনি কি জানেন যেই বস্তুতে যত বেশি তাপ দিবেন সেই বস্তু আয়তনে তত বড় হবে? কি ঠিক কি না? যারা ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, সায়েন্সে ছিলেন তারা বলেন কোনো বস্তুতে তাপ দিলে সেটার আয়তন বাড়ে। তার মানে কি? আমরা মোটা না, উই আর জাস্ট হট দেন ইউ। আপনার থেকে একটু বেশি হট আমরা। ওকে, আপনি কি জানেন পৃথিবীতে যার ওজন 100 কেজি, মঙ্গল গ্রহে তার ওজন 38 কেজি, চাঁদে তার ওজন 8 কেজি। তার মানে কি আমাদের দোষ? নো, আমরা খালি ভুল গ্রহে জন্মগ্রহণ করছি, আমাদের অন্য গ্রহে থাকার কথা। শুধু তাই না, আমাদের জীবনে কত কষ্ট সেটা যদি জানতেন আপনারা। একদিন অনলাইন থেকে একটা জামা অর্ডার করছি, জামাটা আসছে আমার কাছে, আসার পরে দেখি কোনোভাবেই আমার শরীরে ঢোকে না, এটা আমার সাইজের না। আমি ফোন দিয়ে বললাম, ভাই আপনি কি জামা পাঠালেন? এই জামা তো আমার গায়েই লাগে না, এই জামা পাঠালেন কেন? আরে ভাই, আপনি যেই সাইজ পাঠাইছেন ওই সাইজের জামা আমার কাছে কেন, পুরো গোডাউনে নাই, তাই এইটা পাঠাইছি, এইটাই আপনার গায়ে লাগবে। আমি কি এইটা তো কোনোভাবেই আমার গায়ে লাগতেছে না, আপনি লাগবে কেমনে বলেন? কয় ভাই ওইভাবে লাগবে না, আপনি দরজার সামনে ঝুলায় রাখবেন, যাওয়ার সময় একবার লাগবে, আসার সময় একবার লাগবে। এইসব ঘটনার পরে মেজাজ কারো ভালো থাকে না, ঠিক থাকতে পারে না। আমারও মেজাজ গরম, তাই যেটা জীবনও কোনোদিন করি নাই সেটাও করতে গেলাম। রাস্তার মোড়ে দাঁড়ায় একটা বিড়ি ধরাইছি, বিড়ি ধরায় টেনশনে বিড়ি খাইতেছি। এমন সময় এক মুরব্বী লোক আমরা দেখে আইসা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বাবা রে, এমনি তো যেই শরীর বানাইছ সেটা তো রোগের আটখানা, তার মধ্যে আবার এসব ধূমপান করতেছো। এসব ধূমপান না করে একটু জিমে যাও, জিমে গিয়ে ব্যায়াম করো, ফ্যাটটা কমাও। আমার তো মগজ গেছে গরম হয়ে। আমি তো আঙ্কেলটা ছাড়ি নেই। আমি আঙ্কেল, আপনি কি জানেন যে জিম আবিষ্কার করছে সে 58 বছরে মারা গেছে, আর যে সিগারেট আবিষ্কার করছে সে 109 বছর বাঁচছে। এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যে এত বড় দেহ, জামা কাপড় কইতে কিনেন, জামা কাপড় কিনতে কি আপনার কোনো সমস্যা হয় না? তাদেরকে বলি, ভাই তোমাদের মতো আমরা দোকানে দোকানে ঘুরে জামা কাপড় পছন্দ করি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদেরকে জামা খুঁজতে হয় না। আমরা মার্কেটের দোকানের সামনে দিয়ে হাইটে যাই, দোকানদারি ডাকে, ভাই আপনার সাথে জামা আছে, আসেন। উই আর ফিল লাইক ভিআইপি। আমরা দোকানে দোকানে ঘুরি না ভাইয়া। তোমরা কিভাবে জামা কিনো? প্রথমে জামা দেখো, ডিজাইন পছন্দ হলে রং পছন্দ হয় না, রং পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন রং দুইটা পছন্দ হলে এমন দাম হয় যেটা দামটা পছন্দ হয় না। ডিজাইন রং জামা দাম সব পছন্দ হওয়ার পর দেখা যায় যে একটা ফুটা বাইরে, ওই জামাটা তুমি কিনতে পারো না। কত ঝামেলা একটা জামা কিনতে গেলে। কিন্তু আমাদের কোনো কিছুই না ভাই, গিয়া খালি দেখি সাইজ পছন্দ হয়েছে, বাস ওইটাই আমাদের পছন্দ, কোনো সমস্যা নেই। পৃথিবীতে কয় রকম সাইজ আছে আপনাদের জানা আছে? জানা নাই? আমি বলি, পৃথিবীতে অনেক রকম সাইজ আছে, তার মধ্যে একটা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL। ও মা গো, ও বাবা গো, ওরে বাপ রে বাপ, সেই ওরে বাপ রে বাপ সাইজের একটা টি শার্ট আর প্যান্ট আজকে পরে আসছি। দুর্দান্ত লাগতেছে না? আই নো আমাকে দুর্দান্ত লাগতেছে, কারণ আই ক্যান ক্যারি দিস। আমি এটাকে ক্যারি করতে পারি, আমি এভাবে ভালো আছি, আমি এভাবে ভালো থাকতে চাই। তাতে আপনাদের সমস্যা কোথায়? অনেকে আমাকে বলে যে জিম করো, ফ্যাট কমাও। তাদেরকে আমি বলি, আমি জিম করব না, আমি ফ্যাট কমাবো না। কারণ কি? এটা আমার ফ্যাটের খুশি। থ্যাংক ইউ। কিরে, আমি এলাম, আমার সঙ্গী কই? লা 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 লা। আমি চলে এলাম আর তুমি আমাকে রেখে চলে এলে? এতক্ষণ লাগলো তোমার আসতে? আর বলো না, রাস্তায় আমার সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, কত গল্পজনি করলেন, আমাকে ছাড়ছিলই না। কি নিয়ে কথা হলো? কত কিছু, এই বংশ পরিচয়, নাম নিয়ে বিভ্রান্তি, কার যেন পরকিয়া, আবার বেকার লাইফ, আর কত কিছু। এইসব কথাবার্তা শুনে তুমি আমাকে রেখে দাঁড়িয়ে গেলে, আর আমি চলে এসে তোমার জন্য দাঁড়িয়ে আছি। তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার সত্যি মনে হচ্ছে যে আমি শুধু শুধু তোমাকে দাঁড় করে রেখেছি? ঠিক আছে, তাহলে তাকে ডেকে নেই আমরা। তাড়াতাড়ি ডেকে নাও। সুপ্রিয় দর্শক, মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান সাইফুর রহমান সাইফুল। ঈদের দিন সুধীর নামে কাউকে ডাকলে পাশে ভাই বসাইয়া ডাকেন না প্লিজ, শুনতে বিশ্রী লাগে। আমার বন্ধু মফিজ বাসায় একা ঘুমাইতে ভয় পায়, তাই বাসার লোকজন এক প্রকার জোর করে ওরা বিয়ে দিয়ে দিল, যাতে দোকলা থাকলে ভয় একটু কম লাগবে। মাশাআল্লাহ, এখন সে 24 ঘন্টায় ভয় পায়। আমার বন্ধু আবুল আমারে বলছে, দোস্ত আমি না সিংহ রাশির জাতক, এবং তাতে সমস্যা কি? তাও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা বলে ডাকে।
দিনকাল এমন হয়ে দাঁড়াইছে আমরা উঠতে বসতে খাইতে ফিরতে এমনকি বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যায়। এখন অবস্থা এমন হয়ে দাঁড়াইছে বাথরুমে মোবাইল না নিয়ে গেলে মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া অফিসে চলে আসছি। যখনই ভাবি আজকে থেকে সত্যি কথা বলবো তখনই বউ এসে বলে আমাকে কেমন লাগতেছে, আমি কি মোটা হয়ে গেছি? আমার মারে আমি যখনই বলি মা আমরা কোন বংশ, মা প্রত্যেকবারই একটা জবাবই দেয় তোরা হলি গিয়া অজাতের বংশ। মেয়ে হয়ে ভাবতেছো তোমার জীবন অনেক কঠিন, ছেলে হলে বুঝতা বউ যে রাইগে আছে এটা বুঝাও কতটা কঠিন। পালায়ে বিয়ে করছি, ফ্রিজ কিনা দরকার, আলমারিও কিনা দরকার, কিন্তু টাকা পয়সা নাই। পুরানো আধা নষ্ট একটা ফ্রিজ কিনলাম, ডিপে খাবার রাখি, নর্মাল রাখি কাপড়। একটা টিপস দিয়ে নি, বউর সাথে প্রেম করুন, বউকে বেশি বেশি গিফট দিন, বউকে ঘুরতে নিয়ে যান, বউকে মন ভরে ভালোবাসুন। কার বউ এটা দেখার দরকার নাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের মনে নির্মল আনন্দ সৃষ্টি করতে। আপনাদের ঈদকে আরো আনন্দের আরো খুশি করার জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই অনুষ্ঠানটি নিছক মনোরঞ্জনের জন্যই বানানো, কাউকে কষ্ট বা আঘাত দেওয়ার জন্য নয়। আশা করছি আমাদের অনুষ্ঠানটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ চিটাগাং ইউনিভার্সিটি। আরে রাখো, প্রোগ্রাম শেষ করছি, চলো। মাই ডিয়ার অডিয়েন্স, thanks for watching our show and always stay with NTV.